গল্পে শুরু হয় ইউএস মিলিটারি কমান্ডো ক্যামেরনের থেকে, যে দেশের জন্য ডিউটি করার পরে নিজের বাড়ি অ্যালাবামাতে ফিরে এসেছে। ক্যামেরন তার স্ত্রী টাইজেরিয়াকে দেখে অনেক বেশি খুশি হয়। আসলে সে এইভাবে হঠাৎ করে নিজের বাড়িতে এসে তার স্ত্রীকে সারপ্রাইজ দিতে চাইছিল। তবে টাইজেরিয়া তাকেই সারপ্রাইজ দিয়ে দেয় এটা বলে যে সে প্রেগনেন্ট আছে, যেটা শুনে ক্যামেরনের খুশির ঠিকানা থাকে না, আর তারা দুইজন একে অপরকে জড়িয়ে ধরে। এখন দুইজনই এই খুশির খবরটা একসঙ্গে সেলিব্রেট করার জন্য বারে গিয়ে ডান্স করতে থাকে। তখনই সেখানে তিনজন মাতাল চলে আসে, যারা নেশার ঝোঁকে টাইজেরিয়ার সঙ্গে অসভ্য ব্যবহার করতে থাকে। যখন ক্যামেরন তাদেরকে আটকানোর চেষ্টা করে তখন তারা ক্যামেরনকেই খারাপ খারাপ ভাষায় গালাগালি করে, যেটাতে ক্যামেরন অনেক রেগে যায়, আর সে তাদেরকে সেখানেই উচিত শিক্ষা দিতে চাইছিল। কিন্তু টাইজেরিয়া অনেক করে বোঝানোতে ক্যামেরন কোনো রকমে শান্ত হয়। এখন তারা দুইজন আবারও নিজেদের মতন করে আনন্দ করতে থাকে, কিন্তু সেই মাতালগুলো এখনও সেখান থেকে যায় না, বরং তারা সেখানেই বসে তাদের ওপরে নজর রাখছিল। আর যখনই তারা পার্টি শেষ করে বাড়ির দিকে যাচ্ছিল তখনই সেই গুন্ডারা তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে। এখন সেই গুন্ডারা আবারও তাদের সঙ্গে অসভ্যতামি করতে থাকে, এমনকি তারা ক্যামেরনের আর্মি ড্রেসটাকেও টেনে ছেড়ে দিতে থাকে, যেটা ক্যামেরনের সহ্যের বাইরে হয়ে যায়। আর তাই সে এক এক করে ধরে তাদেরকে মারতে থাকে। ক্যামেরন তাদেরকে খুবই নৃশংসভাবে মারে, যার কারণে একজন গুন্ডা সেখানেই মারা যায়। আর এই কারণে তাকে 8 বছর শাস্তি শুনিয়ে দেওয়া হয়। এখন জজের মুখ থেকে এই শাস্তি শোনার পরে ক্যামেরন মনমরা হয়ে যায়, কারণ সে এই সমস্ত কিছু আত্মরক্ষার জন্য করেছিল। পরের দিন তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে এখন থেকে তাকে প্রায় 8 বছর কাটাতে হতো। জেলে থাকার সময় টাইজেরিয়া তাকে পায়ে চিঠি লিখে পাঠাতো, যে চিঠিগুলো থেকে ক্যামেরন জানতে পারে তার স্ত্রী একজন মেয়ে সন্তানের জন্ম দিয়েছে। তার সাথেই টাইজেরিয়া সবসময় ক্যামেরনকে নিজের রাগকে কন্ট্রোলে রাখতে বলতো, যাতে নিজের ইচ্ছেতে হোক বা অনিচ্ছেতে সে জেলের মধ্যে যেন কোনো গন্ডগোল না করে ফেলে। এখন ক্যামেরনও নিজেকে শান্ত রাখার অনেক চেষ্টা করছিল। সে এক্সারসাইজ করত, যোগা করত, আরও নানান ফিজিক্যাল অ্যাক্টিভিটি করত। এখন এভাবেই দেখতেই দেখতে 8টা বছর কেটে যায়। আর কিছুদিন পরই ক্যামেরনের শাস্তি শেষ হয়ে যেত। সে তার বাড়িতে যাওয়ার জন্য খুবই উৎসুক ছিল, কিন্তু সেখান থেকে তাকে অ্যালবামা একটা বিশেষ কারণে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়কার দিনে বেশিরভাগ আসামিদের এক্সপেরিমেন্ট, তারপরে হিয়ারিং এবং বড় বড় আসামিদের অন্য জেলে নিয়ে যাওয়ার সময় প্লেনের ব্যবহার করা হতো। সেই প্লেনে ক্যামেরনের সঙ্গে ওডাল নামের একজন আসামি ছিল, যে ডায়াবেটিসের পেশেন্ট ছিল। তার সাথেই সেই প্লেনের মধ্যে দেশের কিছু সবথেকে বড় অপরাধীরা ছিল, যাদেরকে একটা বড় জেলে শিফট করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সেই প্লেনের মধ্যে বিখ্যাত অস্ত্র পাচারকারী উইলিয়াম, সাইকো আর রেপিস্ট জন, আর ব্ল্যাক কোবরা গ্যাংয়ের লিডার সাইরেসও উপস্থিত ছিল। এছাড়াও প্লেনের ইনচার্জ ইউএস মার্শাল লার্কিন ছিল। ওখানেই প্লেনের ডিএল এজেন্ট বিল উইলিয়ামের সঙ্গে আসামি হয়ে যাচ্ছে, কারণ সে কলম্বিয়ার ডাগ মাফিয়ার ছেলের থেকে কিছু দরকারি ইনফরমেশন নিতে চায়। এখন সমস্ত আসামিদেরকে প্লেনের মধ্যে বসিয়ে প্লেনকে টেক অফ করানোর জন্য তৈরি করা হয়। তোমাদেরকে বলে রাখি, এই প্লেনটা কোনো জেলের থেকে কম না, এমনকি এখানে কিছু কিছু আসামিদের জন্য এক্সট্রা জেল বানানো হয়েছিল। আর সেখানে কিছু কিছু শুধরে যাওয়া আসামিদেরকে বসে থাকারও অনুমতি দেওয়া হতো। সেখান থেকে যাবার সময় বিলের অধিকারী বলে, এই প্লেনের মধ্যে কেউ জানে না তুমি একজন পুলিশ অফিসার হও। সবাই তোমাকে তাদের মতনই আসামি ভাবছে, তাই তুমি এখানে সুরক্ষিত আছো। আর এছাড়াও বিলের অধিকারী তার সুরক্ষার জন্য একটা বন্দুক লুকিয়ে তাকে দিয়ে দেয়। এরপরে প্লেন সেখান থেকে টেক অফ করে, আর সমস্ত আসামিরা সেই প্লেন থেকে পালানোর জন্য তৈরি হয়ে যায়। সাইরাস আর জোন্স নিজের হাতের মধ্যে একটা করে পিন লুকিয়ে নিয়ে এসেছিল, যেটা বের করার সময় তাদের একটু কোনো ব্যথা হয় না। সেই পিনের সাহায্যে তারা নিজেদের হাতকড়িকে খোলার চেষ্টা করতে থাকে। অন্যদিকে সেখানে থাকা পিনবল নামের একজন আসামি নিজের মুখের মধ্যে করে কেরোসিন এনেছিল, যেটা সে তার পাশেই বসে থাকা একজন আসামির গায়ের মধ্যে ফেলে তাকে জ্বালিয়ে দেয়, যার ফলে চারিদিকে একটা ভয়ানক পরিবেশের সৃষ্টি হয়। আর যখন সিকিউরিটি তাকে বাঁচাতে যায় তখন এর সুযোগ উঠিয়ে পিনবল জোন্সের সেলকে খুলে দেয়, আর তারপরে এরা সবাই মিলে প্লেনকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। যদিও এই ধস্তাধস্তিতে ওডালসের ডায়াবেটিসের ওষুধ নিচে পড়ে যায়, তার সাথেই সেখানে থাকা কিছু আসামিদের জীবনও চলে যায়। এরপরে সাইরাস ককপিটে পাইলটের কাছে যায় আর তাকে গান পয়েন্ট নিয়ে বলে,
তুমি অফিসারদের কাছে রেডিও দিয়ে সিগন্যাল দাও যে এখানে সব কিছু ঠিক আছে, আর বাধ্য হয়ে পাইলটকে এমনটাই করতে হয়। যার পরে সাইরাস সমস্ত আসামিদেরকে জেল থেকে বাইরে বের করে আর তাদের জায়গায় গার্ডকে সেখানে বসিয়ে দেয়। সেখানে সিরিয়াল সাইকো রেপিড জন একজন লেডি পুলিশ অফিসারের সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করে, যেটা ক্যামরনের একদমই ভালো লাগে না, আর সে তাকে এরকমটা করতে আটকায়। এখন সাইরাস গার্ডের কাছ থেকে জানতে চায় পরের স্টপেজ কোথায় আছে, যেটাতে গার্ড বলে আমাদেরকে এরপরে ক্যাটসন সিটিতে নামতে হবে, যেখানে 6 জন আসামি নেমে যাবে আর 10 জন আসামি আবারও উপরে চলে আসবে। তাই জোন সিদ্ধান্ত নেয় তারা ওই পরের স্টপে প্লেনকে দাঁড় করাবে, নয়তো সবাই তাদের ওপরে সন্দেহ করবে। তার সাথে সেই আসামিদের সঙ্গে ওই জেলের মধ্যে ফ্যান্সিকো কিডানো ছিল, যে তাদেরকে অন্য দেশে যেতে সাহায্য করবে। অন্যদিকে পিনবল যখন বিলের হাতের হাতকড়ি খোলে, তখন সে সঙ্গে সঙ্গে তার দিকে বন্দুক তাক করে ধরে, যেটাতে ক্যামরন তাকে বোঝায় যে সে যেন এমনটা না করে, এরকম অবস্থায় সেখান থেকে বেঁচে ফিরতে পারবে না। কিন্তু বিল ভাবছিল হয়তো সে এই প্লেনটাকে ওই গুন্ডাদের হাত থেকে ছাড়াতে পারবে। এই সময় একটা গুলি চলার আওয়াজ আসে, যেটা সোজা গিয়ে বিলের বুকের মধ্যে লাগে। সাইরাস একটা শটে বিলকে সরাসরি জীবনের মতন শান্তি দিয়ে দিয়েছিল। এর কিছুক্ষণ পরে তারা বুঝতে পারে যেই 6 জন আসামিকে পরের স্টপে নামানো ছিল, তাদের মধ্যে 3 জন তো আগেই মারা গেছে। যার কারণে সাইরাস 3 জন অন্য আসামিকে মরে যাওয়া আসামিদের জায়গায় নিয়ে যেতে বলে। তাই সাইরাস ক্যামরনকেও নিচে যেতে বলে, কিন্তু ক্যামরন কোনো অবস্থাতেই নিচে যেতে চাইছিল না। তাই সে সাইরাসকে মিথ্যা কথা বলে যে তার 15 বছর আরও শাস্তি আছে, কিন্তু সে মুক্তি পেতে চায়। এখন এই কথা শুনে সাইরাসের ক্যামরনের ওপরে দয়া হয়ে যায় আর তাকে বলে, ঠিক আছে, একটা কাজ করো, যেই গার্ডটা মারা গেছে তার ড্রেস খুলে তুমি পরে নাও, আর আমাদের প্লেনের পাইলটকে আসামিদের ড্রেস পরিয়ে দাও, কারণ এখন আমাদের এই পাইলটের আর দরকার নেই, আমাদের বন্ধু ইয়াল প্লেনকে ওড়াতে পারবে। এরপরে যখন ক্যামরন বিলের জামাকে খুলতে থাকে, তখন সে তার মধ্যে একটা টেপ রেকর্ডারকে দেখতে পায়, যেটা সে বের করে একটা আসামির পকেটে ঢুকিয়ে দেয়, যাতে যখন তারা নিচে যাবে তখন যেন পুলিশ সেই রেকর্ডারকে পেয়ে যায় আর তারা বুঝতে পারে নিশ্চয়ই প্লেনে কোনো গন্ডগোল আছে। এখন সাইরাস প্লেনকে একটা জায়গায় দাঁড় করিয়ে ওই 6 জন আসামিকে নিচে নামায় আর এমন ভাব করে যেন সব কিছু ঠিক আছে। আর সব থেকে অবাক করার বিষয় হলো, সেখানে থাকা একজন পুলিশ অফিসারও বুঝতে পারেনি যে তারা কোনো পুলিশ অফিসার নয়, আসলে আসামি হয়। এখন প্লেনের মধ্যে আসামিদেরকে এক্সচেঞ্জ করা হয়, যেখানে 30 জন খুন করা ভয়ানক খুনি কার্লন গ্রিন প্লেনের মধ্যে উঠে পড়ে, আর তার সাথে ইয়াল নামের একজন পাইলট আসামিও তাদের সঙ্গে যুক্ত হয়, যে সোজা পাইলটের ক্যাবিনে গিয়ে সেখান থেকে ট্র্যাকিং ডিভাইস বের করে অন্য একটি প্লেনের মধ্যে লাগিয়ে দেয়, যাতে পরবর্তী সময়ে গিয়ে যদি পুলিশ অফিসাররা জানতে পারে যে তাদের প্লেন হাইজ্যাক হয়ে গেছে, তারপরেও যেন তারা তাদের লোকেশনকে খুঁজে বের করতে না পারে। অন্যদিকে পুলিশ অফিসাররা যে কয়জন আসামিকে বাসে করে নিয়ে যাচ্ছিল, তাদের মধ্যে একজন যে নিজেও গার্ড ছিল, সে পুলিশদেরকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু পুলিশরা তার একটা কথাও শোনে না। এরপরে যখন সেই পুলিশ অফিসার সেই গার্ডকে আসামি ভেবে প্রচণ্ড মারধর করে, তখন তার পকেট থেকে একটা টেপ রেকর্ডার পড়ে যায়, যেটা দেখে সবাই ঘাবড়ে যায়, আর সঙ্গে সঙ্গে সেই পুলিশ অফিসার তার থেকে বড় অফিসারদেরকে এই খবরটা জানায় যে প্লেনের মধ্যে কোনো গন্ডগোল আছে। এখন এই খবরটা যখন এয়ারপোর্টে থাকা একজন গার্ড পায়, তখন সে সাইরাসকে আটকানোর চেষ্টা করে। তবে সাইরাস যখন এটা বুঝতে পারে যে সে ধরা পড়ে যেতে চলেছে, তখন সাইরাস সেই গার্ডকে গুলি করে আর প্লেনকে টেক অফ করিয়ে দেয়। আর এই ঘটনার মধ্যে যে আসামি ট্র্যাকারকে অন্য প্লেনে লাগাতে এসেছিল, সে সেখানেই ছাড়া পড়ে যায়। এখন ইউএস মার্শাল যখন প্লেন হাইজ্যাকের খবরটা পায়, তখন সে পরামর্শ দেয় কেননা আমরা সেই প্লেনটাকে এয়ারক্রাফট দিয়ে উড়িয়ে দিই, মানে ব্লাস্ট করে দিক, কারণ সেখানে সমস্ত তো আসামিরাই বসে আছে। কিন্তু উইন্স তার প্রস্তাবে রাজি হয় না, কারণ প্লেনের মধ্যে কিছু ভালো মানুষও বসেছিল আর তারা কোনো অবস্থাতেই নির্দোষের জীবন নিতে পারতো না। এই জন্য তারা প্লেনের লোকেশনকে ট্রেস করার চেষ্টা করে, কিন্তু আসলে তারা যে প্লেনটাকে ট্রেস করছিল সেটা তো অন্য একটা প্লেন ছিল। এখন প্লেনের ভেতরে সাইরাস আর তার সাথীরা ভয়ঙ্কর খুনি গার্লিনকে মুক্ত করে দেয়। অন্যদিকে ক্যামরন ককপিটে পৌঁছে সাইরাসের কাছে জানতে চায় আমরা কোথায় যাচ্ছি, যেটাতে ক্যামরন বলে আমরা এখান থেকে কিছুটা দূরে লার্নার এয়ারফিল্ডে ল্যান্ড করব, সেখান থেকে আমাদের একটা সাথীর প্লেনে বসে সারা জীবনের মতন এখান থেকে চলে যাব।
এই সময় ইয়াল প্লেনের গিয়ারে কিছু সমস্যা দেখতে পায়, তাই সে সাইরাসকে বলে, প্লেনের মধ্যে আমি কিছু অসুবিধা দেখতে পাচ্ছি, তুমি গিয়ারের কাছে গিয়ে এটা চেক করো। এখন সাইরাস তার একজন সঙ্গীকে ক্যামরনের সঙ্গে প্লেনের গিয়ারকে চেক করতে পাঠায়, যেখানে তারা পিনবলের মৃতদেহকে পড়ে থাকতে দেখে। তাই তাদের আরেকজন সাথী ক্যামরনকে বলে, তাড়াতাড়ি করো, ওর মৃতদেহকে নিচে ফেলে দাও। এখন ক্যামরন সে মৃতদেহকে নিচে ফেলার আগে তার জামার মধ্যে লার্নার এয়ারফিল্ড লিখে তারপরে তার দেহটাকে নিচে ফেলে দেয়, যেটা সোজা গিয়ে একটা গাড়ির মধ্যে পড়ে। অন্যদিকে উইন্স কিছু বুঝতে পারছিল না এবারে সে কি করবে, কিভাবে সে ওই আসামিগুলোকে আবারও ধরতে পারবে। তখনই তারা জানতে পারে তাদের প্লেনের মধ্যে একজন পূর্ব আমেরিকান কমান্ডো উপস্থিত আছে, যার শাস্তি মুকুব হয়ে গেছে, আর তার স্ত্রী এবং বাচ্চা এয়ারপোর্টে তার অপেক্ষা করছে। তাই উইন্স সেই দুইজনের কাছে যায়, যেখানে সে জানতে পারে ক্যামরন একজন সাহসী আর্মি হয়, আর সে জেনে বুঝে কাউকে হত্যা করেনি, সে তো নিজের জীবন বাঁচানোর জন্য আত্মরক্ষায় চালিয়েছিল গুলিটা, আর তার শাস্তি এখনও সে পাচ্ছে। এখন ওই দুইজনের মুখ থেকে এই সমস্ত কথাগুলোকে শুনে উইন্সের খুবই খারাপ লাগে। সেই সময় উইন্সের ক্যাবিনে একজন লেডি অফিসার আসে, যে তাকে জানায় শহর থেকে কিছুটা দূরে একটা মৃতদেহকে পাওয়া গেছে, যেটা আকাশ থেকে নিচে পড়েছে। এখন এই কথাটা উইন্স তার বাকি সৈন্য অফিসারদেরকেও জানায়, আর বলে হয়তো ক্যামরনের আজকে শাস্তি মুকুব হয়ে যেত, কিন্তু সে জেনে বুঝে প্লেনের মধ্যে আছে, আর হতে পারে গার্ডের পকেটের মধ্যে যে রেকর্ডারটা পাওয়া গেছে সেটা ক্যামরনই রেখেছিল। আর এখন সেই মৃতদেহের মধ্যে লিখে পাঠানোর ঠিকানা আমাদেরকে পরিষ্কার ইশারা করছে ক্যামরন আমাদেরকে সাহায্য করতে চাইছে। কিন্তু বড় অফিসাররা উইন্সের কথাকে বিশ্বাস করতে চাইছিল না, তাই তারা ট্র্যাকারের মধ্যে লাগানো প্লেনকে ফলো করতে চলে যায়। এখন উইন্স বুঝতে পারছিল তাকেই যা করার করতে হবে, কারণ এই অফিসাররা তার কথা বিশ্বাস করবে না। এই জন্য সে একাই গাড়ি নিয়ে ক্যামরনের বলা ঠিকানায় চলে যায়। অন্যদিকে প্লেনের মধ্যে একজন আসামি ক্যামরনের রিলিজ পেপারকে পেয়ে যায়, তাই সে বুঝতে পেরে যায় ক্যামরন তাদেরকে মিথ্যা কথা বলেছে, আর এটাও জানতে পেরে যায় সে একজন এক্স আর্মি অফিসার ছিল। এখন সেই আসামি এই সমস্ত কিছু চেক করছিল, কিন্তু তখনই পেছন দিক থেকে ক্যামরন চলে আসে, আর এর আগে সে এই খবরটা বাকি সমস্ত আসামিদেরকে জানাতে পারত ক্যামরন তাকে মেরে ফেলে। অন্যদিকে উইন্স লার্নার এয়ারফিল্ডে পৌঁছে গিয়ে গাড়িকে লুকিয়ে রাখে, আর নিজে ওয়াচ টাওয়ারে গিয়ে প্লেনের ওপরে নজর রাখার চেষ্টা করে। এখন কিছুক্ষণ পরে প্লেন সেখানে চলে আসে, মানে ক্যামরনের বলা কথাগুলো একদম সত্যি ছিল। কিন্তু প্লেনকে খারাপভাবে ল্যান্ড করানোর কারণে প্লেনের সামনের অংশটা মাটির মধ্যে ঢুকে যায়। এখন সমস্ত আসামি প্লেন থেকে নিচে নেমে আসে, আর সাইরাস ফ্রান্সিসকোর কাছ থেকে জানতে চায় তোমার প্লেন কখন আসবে, যেটাতে ফ্রান্সিসকো বলে এই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এই সময় সাইরাস একজন আসামিকে ওয়াচ টাওয়ারের ওপরে গিয়ে চারিদিকটাকে নজর রাখতে বলে, আর নিজে গিয়ে বাকি বেঁচে থাকা পুলিশ অফিসারদেরকে মেরে ফেলতে নেয়। কিন্তু তখনই সেখানে ক্যামরন চলে আসে, আর সাইরাসকে বোঝায় এদেরকে মেরে আমাদের কোনো লাভ নেই, আর এরা আমাদের আরও কাজে আসতে পারে, আর তোমার যদি এদেরকে মারতেই হয় তাহলে কিছুক্ষণ পরে মারো, তার আগে আমরা এই প্লেনকে এদেরকে দিয়ে বের করাতে পারি। এরকম অবস্থায় সবাই প্লেনটাকে মাটি থেকে বের করার কাজে লেগে পড়ে। অন্যদিকে ডায়াবেটিসের ওষুধ না পাওয়ার কারণে ওডালসের শরীর অসুস্থ হয়ে পড়ছিল, এই জন্য ক্যামরন ওষুধ খোঁজার জন্য লেগে যায়। অন্যদিকে ক্যামরন একটা রুমের মধ্যে যায়, যেখানে ফ্রান্সিসকোর লোকেরা আগে থেকে উপস্থিত ছিল। তারা ক্যামরনের ওপরে হামলা করে দেয়, আর তাকে প্রায় মেরেই ফেলতে নেয়। ঠিক তখনই সেখানে উইন্স আসে আর তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু সুযোগ পেতেই ক্যামরন তার ওপরেই বন্দুক তাক করে ধরে, কারণ এত কিছু ঘটে যাওয়ার পরে ক্যামরন আর কারো ওপর বিশ্বাস করতে পারছিল না। কিন্তু উইন্স তাকে কোনো রকমে বুঝিয়ে দেয় যে সে একজন পুলিশ অফিসার হয়, আর কিছুক্ষণ আগে তার টাইসিরিয়ার সঙ্গে দেখা হয়েছিল। এখন টাইসিরিয়ার কথা শুনতেই ক্যামরন তার বন্দুককে নিচে করে নেয় আর শান্ত হয়। এখানে উইন্স ক্যামরনের কাছ থেকে জানতে চায় তুমি যখন ছাড়া পেয়ে গিয়েছিলে তাহলে এত কিছু করার কি দরকার ছিল, যেটাতে সে বলে সে নিজের জীবনকে বাঁচানোর জন্য নিজের বন্ধুদের জীবনকে বিপদে ফেলতে পারে না। সেখানে কিছু ভালো মানুষ আছে যাদেরকে আমরা বাঁচাতে পারি। অন্যদিকে ফ্রান্সিসকো সুযোগ পেতেই তার বন্ধুদের সঙ্গে লুকিয়ে রাখা একটা প্লেন বের করে সেখান থেকে পালিয়ে যেতে থাকে, কিন্তু ক্যামরন একটা ক্রেনের সাহায্যে চলন্ত প্লেনকে মাঝখান থেকে ভেঙে দেয়, যার কারণে প্লেন গিয়ে সোজা একটা পেট্রোল পাম্পে বাড়ি খায়, যার ফলে ফ্রান্সিসকো আর তার বাকি সাথীরা খুব খারাপভাবে এই ঘটনায় আহত হয়।
কিন্তু সাইরাস তাকে বাঁচিয়ে রাখে না, কারণ সে তাকে ঠকাচ্ছিল। তাই সাইরাস আগুন লাগিয়ে সেই পেট্রোল পাম্পের সঙ্গে গোটা প্লেনকে উড়িয়ে দেয়, যার কারণে সেখানে এত বড় ব্লাস্ট হয় যে সবাই ভয় পেয়ে যায়। অন্যদিকে উইন্সের কাছ থেকে খবর পাওয়ার পরে সমস্ত পুলিশ অফিসাররা সেখানে পৌঁছে গিয়েছিল, কিন্তু ততক্ষণে আসামিরা কোনো রকমে প্লেনকে মাটি থেকে বের করে ফেলেছিল। আর তার সাথেই তারা সবাই সাইরাসের সঙ্গে পুলিশের ওপরে হামলা করার জন্য তৈরি ছিল। এখন সমস্ত আসামিরা মিলে পুলিশ অফিসারদের ওপরে হামলা করতে থাকে, যার কারণে অনেক পুলিশ অফিসার মারা যায়। আর এই সময় কিছু আসামি প্লেনে বসে সেখান থেকে কোনো রকমে নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে যায়। আর এই সবের মধ্যে সাইরাসের বিশ্বাস হয়ে যায় তাদের মধ্যে নিশ্চয়ই কেউ না কেউ ঠকবাজ আছে, যে সবার প্রথমে বিলিকে মেরেছে আর তারপরে এই খবরটা পুলিশ অফিসারদেরকে দিয়েছে, নয়তো এত তাড়াতাড়ি পুলিশ অফিসাররা সেখানে কিভাবে পৌঁছতে পারে। এখন সাইরাস বলে, আমাদের মধ্যে যে কেউ ঠকবাজ উপস্থিত আছো সে তাড়াতাড়ি করে আমার সামনে চলে এসো, নয়তো এই মহিলা পুলিশ কর্মচারীকে আমি গুলি করে দেব। এখানে ক্যামরন খুবই খারাপভাবে ফেঁসে গিয়েছিল। এখন তার কাছে নিজেকে স্যালেন্ডার করা ছাড়া অন্য কোনো রাস্তা বেঁচে ছিল না। কিন্তু তখনই হঠাৎ করে সেখানে অডিট চলে আসে আর বলে, সে খবরই আমি হই, আমিই তোমাদের সম্পর্কে পুলিশদেরকে জানিয়েছিলাম। এখানে অডিট ভালো করেই জানতো ক্যামরনকে ছাড়া আর কেউ তাদেরকে বাঁচাতে পারবে না, এই জন্য সে নিজে স্যালেন্ডার করেছিল, যার ফল তাকে ভোগ করতে হয়। সাইরাস সঙ্গে সঙ্গে তাকে গুলি করে, যার কারণে তার শরীরের থেকে অনেক রক্ত বেরিয়ে যায়, তবে তারপরেও এখনও সে জীবিত ছিল। অন্যদিকে একজন পুলিশ অধিকারী চপার দিয়ে প্লেনের ওপরে হামলা করার চেষ্টা করে, কিন্তু উইন্স তাকে এরকমটা করতে বারণ করে আর বারবার করে প্লেন আর তার মাঝখানে চলে আসে। এইদিকে ডিএ আর আসামিদের মধ্যে গুলাগুলি চলা বন্ধই হচ্ছিল না, তাই ক্যামরন তার বন্ধুকে বাঁচানোর জন্য সবার সঙ্গে মারামারি করে আর পাইলটকে সে প্লেনকে ল্যান্ড করাতে বলে। সেই সময় ক্যামরন ওয়াকিটকির মাধ্যমে ডিএকে বলে, এখানে কিছু সাধারণ মানুষের সঙ্গে কিছু পুলিশ অফিসারও আছে, তাই তোমরা প্লেনের উপরে হামলা করো না, তোমাদের কোনো দরকার নেই। কিন্তু প্লেনে গুলি লাগার কারণে প্লেন নষ্ট হয়ে গিয়েছিল আর তার একটা ইঞ্জিন তো ঠিকভাবে কাজও করছিল না। এই সময় প্লেন নিউ ইয়র্ক সিটিতে ক্র্যাশ ল্যান্ডিং করে। সেই সময় পুলিশ সঙ্গে সঙ্গে চারিদিক দিয়ে প্লেনকে ঘিরে ফেলে, যেখানে ক্যামরন তার বন্ধু ওডিনকে অ্যাম্বুলেন্সে পৌঁছে বাকি গার্ডদেরকে মুক্ত করে দেয়। তার সাথেই পুলিশরা বাকি আসামিদেরকে আবারও ধরে ফেলে। কিন্তু এই সময় সাইরাস আর তার বাকি বন্ধুরা একটা ট্রাকে করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় ক্যামরন আর উইন্স তাদেরকে দেখে ফেলে আর তারা দুইজন এদেরকে ফলো করতে থাকে। সেই সময় ক্যামরন গাড়িকে অনেক জোরে চালিয়ে ট্রাকের মধ্যে লাফ দেয়, যেখানে সে জোন্স আর ওডিয়ালকে অনেক বেশি মারধর করে। সে সাইরাসকে অনেক মারধর করে, যার পরে সে তাকে ট্রাকের মধ্যে বেঁধে লাফ দিয়ে দেয় আর ট্রাক সোজা গিয়ে একটা কন্টেনারে ধাক্কা খায়, যার কারণে সেখানে একটা বড়সড় ব্লাস্ট হয় আর সাইরাস আর তার বন্ধুরা সেখানেই মারা যায়। এই ঘটনায় সাইরাসের অনেক বেশি আঘাত লেগেছিল, কিন্তু যখন সে নিজের মেয়ে আর স্ত্রীকে এতদিন পর দেখে তখন সে তার সমস্ত দুঃখ কষ্টকে ভুলে যায়।